পুর শহরে দুই বন্ধু একসাথে থাকত। একজনের নাম রাম ছিল আর অন্যজনের নাম শ্যাম ছিল। রাম কোনো ব্যাপারে ভয় পেত না, কিন্তু শ্যাম খুবই ভীতু ছিল। একদিন রাম সিনেমা দেখার প্ল্যান করে। ও শ্যামকে জিজ্ঞেস করে, আরে শ্যাম ভাই, সিনেমা দেখতে যাবে? সিনেমা হলে খুব ভয়ঙ্কর ভূতের সিনেমা এসেছে। আমি রাতের 2টো টিকিট বুক করে নিয়েছি। রাতের টিকিট বুক করে নিয়েছো, তাও আবার ভূতের সিনেমা? আরে ভাই, আমি শুনেছি যে রাতে ভূতের সিনেমা দেখার পর ভূত কাছে চলে আসে। রাম ওর কথা শুনে হাসতে থাকে আর ওকে বলে, আরে ভাই, এসব কিচ্ছু হয় না, এসব কুসংস্কার। ভয় পেও না, আমি থাকবো তো তোমার সাথে। শ্যাম নিজের মনে কিছু একটা ভাবে। আমি রাত্রে সিনেমা দেখার কথা যদি বারণ করি, তাহলে আমাকে নিয়ে খুব হাসাহাসি করবে। শ্যাম রাজি হয়ে যায় আর ওরা দুজন রাত্রে সিনেমা দেখতে যায়। সিনেমা শেষ হওয়ার পর ওরা সিনেমা হলের বাইরে আসে। যখনই ওরা রাস্তায় আসে, ওরা দেখে যে চারদিকে একেবারে নিঃশব্দ আর খুব অন্ধকার ছিল। ওরা অটো আসার অপেক্ষা করছিল। তখনই শ্যাম রামকে বলে, ভাই, কত রাত হয়ে গেছে, এখানে রাস্তায় কোনো গাড়ি বা লোকজনকে দেখতে পাচ্ছি না। আমরা এবার বাড়িতে কিভাবে যাব? চিন্তা করো না শ্যাম, অপেক্ষা করে দেখা যাক, কে জানে কোনো অটোওয়ালা বা ট্যাক্সিওয়ালা চলে আসে। ওরা ওখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর একজন ট্যাক্সিওয়ালা ওখানে আসে। তখন রাম ট্যাক্সিওয়ালাকে ডাকে। আরে ভাই দাঁড়াও। কিছু দূর আগে গিয়ে ট্যাক্সিওয়ালা ট্যাক্সি থামায়। ট্যাক্সি ড্রাইভার একজন ভূত ছিল। ও মানুষের রূপ ধারণ করেছিল। ওর চোখ দুটো লাল ছিল, যেটা দেখে শ্যাম ভয় পেয়ে যায় আর ধীরে ধীরে রামকে বলে যে, আরে রাম ভাই, দেখো না, ওই ড্রাইভারের চোখ দুটো কেমন ভয়ঙ্কর। আমরা আর কিছুক্ষণ অপেক্ষা করি না এখানে? কিছুক্ষণের মধ্যে কোনো ট্যাক্সিওয়ালা বা অটোওয়ালা চলে আসতে পারে, আমরা তার সাথে চলে যাব। কিন্তু রাম কোনো কথা শোনে না আর ও ট্যাক্সি ড্রাইভারকে জিজ্ঞেস করে, আরে ভাই, রাজেন্দ্র নগরে যাবে নাকি? যাব সাহেব, কিন্তু এখান থেকে অনেক দূরে। আমি ওখানে যাওয়ার জন্য অনেক বেশি টাকা নেব। ঠিক আছে দাদা, তাই দেব। তারপর ওরা দুজন ট্যাক্সিতে বসে পড়ে আর সিনেমা হলের সামনে থেকে চলে আসে। কিছুক্ষণ পর ট্যাক্সিওয়ালা একটা নিরিবিলি রাস্তার দিকে নিজের ট্যাক্সি ঘুরিয়ে নেয়। শ্যাম এটা দেখে ঘাবড়ে যায় আর ও ট্যাক্সি ড্রাইভারকে জিজ্ঞেস করে, আরে আরে দাদা, কোথায় নিয়ে যাচ্ছ? বাড়ির দিকে যাওয়ার রাস্তা তো ওই দিকেই ছিল। সাহেব, এটা শর্টকাট রাস্তা, এখান থেকে আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব। তারপর ট্যাক্সিওয়ালা নিজের মনে ভাবতে থাকে, আজকে তো আমার খুব মজা হচ্ছে। দুটো লোক আমার জালে আটকে, আজ আমি পেট ভরে খাবো। ট্যাক্সিওয়ালা কিছু দূর যাবার পর নিজের ট্যাক্সি হঠাৎ করে থামিয়ে দেয়। তখন রাম ট্যাক্সিওয়ালাকে জিজ্ঞেস করে, আরে ভাই, এরকম একটা নিরিবিলি জায়গায় ট্যাক্সি কেন দাঁড় করালে? মনে হচ্ছে সাহেব, গাড়ি খারাপ হয়ে গেছে। কিন্তু কোনো ব্যাপার নেই সাহেব, 5 মিনিট একটু দাঁড়ান। আমি গাড়ির ডিক্কি থেকে অন্য টায়ার বের করে এক্ষুনি লাগিয়ে দিচ্ছি। তারপর যেই ট্যাক্সিওয়ালা গাড়ির বাইরে বের হয়, ও নিজের আসল রূপ বদলে ফেলে আর এক ভয়ঙ্কর ভূতে পরিণত হয় আর জোরে জোরে হাসতে থাকে। এবার তোমাদের দুজনকে আমি ওপরে তাড়াতাড়ি পৌঁছে দেব। বলো, কাকে প্রথমে খাবো আমি? ওরা দুজন খুব ভয় পেয়ে যায় আর গাড়ি থেকে বেরিয়ে দৌড়তে থাকে আর ভূতও ওদের পিছু পিছু দৌড়তে থাকে। ভূত দৌড়াতে দৌড়াতে ওদের বলে, কত দূর পালিয়ে যাবে? এখানে তোমাদের কেউ বাঁচাতে আসবে না। আমার হাত দেখে তোমরা আমার জালে আটকে পড়েছো। কিছু দূর গিয়ে ওরা একজন লোককে দেখতে পায়। ওরা দুজন দৌড়তে দৌড়তে ওনার কাছে যায়। ওরা দুজন লোকটাকে বলে, দাদা, আমাদের বাঁচান, ভূতের হাত থেকে আমাদের বাঁচান। কিন্তু এটা কি? ও তো একটা ভূত ছিল। ভূত নিজের আসল রূপে ফিরে আসে। ওরা দুজন এটা দেখে আরো ভয় পেয়ে যায়। ওরা যেমন তেমন করে ওখান থেকে পালিয়ে যায় আর দৌড়তে দৌড়তে হঠাৎ একটা আলোর দিশা দেখতে পায়। যখনই ওরা ওই আলোর শিখার কাছে পৌঁছায়, ওরা দেখে যে ওখানে একজন বুড়ো বাবা ছিল, যার এক হাতে হ্যারিকেন আর অন্য হাতে একটা অস্ত্র ছিল। এবার ওরা আরো ভয় পেয়ে যায়।
কিন্তু রাম সাহস করে বুড়ো বাবাকে গিয়ে বলে, আমাদের বাঁচাও কাকা, ওই ভূতের হাত থেকে আমাদের বাঁচাও। ভয় পেও না তোমরা, আমি তোমাদের ভূতের হাত থেকে বাঁচাবো। আমি জানি ভূতেদের কিভাবে মারতে হয়। তোমরা আমার পেছনের দিকে এসো। এটা বলে বুড়ো বাবা ভূতের সামনে চলে আসে। বাবার হাতে একটা অস্ত্র ছিল, ওই অস্ত্র দিয়ে ভূতকে মারা যায়। আর ভূত তখন বাবাকে দেখে বলে, সরো, আমার রাস্তা থেকে সরো। এই দুজন আমার শিকার, আজ এরা আমার হাতে অবশ্যই মরবে। বুড়ো বাবা ভূতকে উত্তর দেয়, এদের মারার আগে তোকে আমার সাথে লড়তে হবে। তারপর আর কি, বুড়ো বাবা ভূতকে মারতে জানতো। উনি ভূতকে নিজের অস্ত্রের সাহায্যে মেরে ফেলে আর ভূত মাটিতে লুটিয়ে পড়ে। এইভাবে বুড়ো বাবা তাদের বাঁচায়। আর যখনই সকাল হয় ওই দুজনকে জঙ্গলের বাইরে দিয়ে আসে আর দুজনেই নিজেদের বাড়িতে ফিরে যায়। 1992 সালের কথা, যখন ডিসেম্বরের প্রচণ্ড ঠান্ডাতে শরৎ তার স্ত্রীকে নিয়ে জয়সালমীরে যাচ্ছিল একটা ফ্যামিলি ফাংশন অ্যাটেন্ড করতে। উফ, দেখেছো কত কুয়াশা, সামনে কিচ্ছু দেখতে পাচ্ছি না। সব কাজ তুলে দাও না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করে দিয়েছি, কিন্তু কিন্তু কুয়াশাতে কাছের সামনের দিকটা পুরো জমে গেছে দেখো। সামনের কোনো ধাবাতে গাড়িটা তাহলে দাঁড় করিয়ে একটু পরিষ্কার করে নেওয়া যাবে, আর কিছু খেয়েও নেব। শরৎ গাড়ি চালিয়েই যেতে থাকে, কিন্তু মাইলের পর মাইল কোনো ধাবার সন্ধান পায় না। হে ভগবান, এত ফাঁকা, আর রাস্তাতে একটা কোনো ধাবাও দেখা যাচ্ছে না। তা তো বটেই, তাছাড়া এমন একটা হাইওয়ে, আর সেখানে কোনো লাইটও নেই। আচ্ছা, তুমি তোমার মোবাইলের জিপিএসটা অন করো তো, দেখো তো পেট্রোল পাম্প কত দূরে আছে। আরে মোবাইলে তো কোনো নেটওয়ার্কও নেই, তো জিপিএস কি করে অন করব? আরো কিছুটা দূর গাড়ি চালানোর পর ওরা একটা ছোট্ট ধাবা দেখতে পায়। যাক বাবা, ফাইনালি একটা ধাবা পেলাম। থ্যাংক গড, কিন্তু এত বড় হাইওয়েতে এত ছোট একটা ধাবা। ও কোনো ব্যাপার না, পাওয়া তো গেল, চলো কিছু খাওয়া দাওয়া করা যাক। শরৎ আর রাধিকা গাড়ি থেকে নেমে ধাবার দিকে গেল। শোনো, এই ধাবাতে তো কেউ বসেও নেই, কেমন একটা অবাক করা ব্যাপার না? ওহো, তুমি পারো বটে। আচ্ছা, এত ঠান্ডার মধ্যে আমাদের মতন কে ট্রাভেল করছে বলো তো? কিন্তু কোনো কিন্তু না, এত ভাবার কিচ্ছু হয়নি। বাবু, কি দেব? একটা ডাল তরকা, তার সাথে 4টে রুটি দাও, আর একটু তাড়াতাড়ি আনবে প্লিজ। ঠিক আছে বাবু, 15 মিনিটের মধ্যেই নিয়ে আসছি। রাধিকা চারিদিকটা বারবার করে দেখছিল। রাধিকা, আমি তো আছি তোমার সাথে, এত ভাবছো কেন? আসলে আমি ভাবছিলাম, এটা একটা ন্যাশনাল হাইওয়ে হওয়া সত্ত্বেও এত ফাঁকা কেন, আর চারিদিকে কোনো লাইট নেই, কোনো ফেসিলিটিও নেই। আরে হয় এইরকম বেশ কিছু জায়গাতে, সামনে হয়তো ভালো রাস্তা পেয়ে যাব। তখন ওয়েটার ওদের খাবার নিয়ে আসে। বাবু, আপনাদের খাবার। হ্যাঁ রাখো। আর হ্যাঁ শোনো, এখান থেকে পেট্রোল পাম্প কত দূরে? পেট্রোল পাম্প 10 কিলোমিটার পরেই পেয়ে যাবেন বাবু, কিন্তু আপনি এই রাস্তায় কোথাও দাঁড়াবেন না। দাঁড়াবো না মানে? বুঝতে পারলাম না। ও মানে এমনি বললাম, কুয়াশা তো বাইরে, তাই বললাম। শরৎ ও রাধিকা ওয়েটারের কথাতে একটু চমকে গেল আর একে অপরের দিকে তাকালো। খেয়ে নাও, তাড়াতাড়ি চলো তো এখান থেকে। হুম, ঠিক আছে। বাবু, আর কিছু দেবো? চা বা লস্যি? ঠিক আছে, তুমি একটা কাজ করো, একটু চা নিয়ে এসো, রাতে তো গাড়ি চালাতে হবে। খাওয়ার পর শরৎ গাড়ির সামনের কাজ পরিষ্কার করতে থাকলো আর পেমেন্ট করে দুজনেই ওখান থেকে বেরিয়ে গেল। কিন্তু রাধিকার মাথায় ওয়েটারের কথাটাই ঘুরছিল। আচ্ছা শরৎ, লোকটা এরকম কেন বলল যে রাস্তায় কোথাও থামবেন না? রাধিকা, এবার তুমি বড্ড বেশি ভাবছো। গান চালাও বা চুপচাপ একটু ঘুমিয়ে নাও। কিছুটা যাওয়ার পর ওরা দেখলো রাস্তাতে একটা লোক আর একটা মহিলা লিফট চাইছে। এত রাতে হাইওয়েতে এরা কারা দাঁড়িয়ে আছে? কি জানি, কিন্তু খুব সমস্যাতে আছে বলে মনে হচ্ছে। গাড়ি থামিও না শরৎ, আমার কিন্তু খুব ভয় লাগছে। কি যে বলো না তুমি। আচ্ছা, মানুষগুলো তো সমস্যায় আছে বলে মনে হচ্ছে। রাধিকা শরৎকে গাড়ি থামাতে বারণ করেই যায়, কিন্তু শরৎ ওর কথা না শুনে ওই দুজনের সামনে গিয়ে গাড়ি থামিয়ে দেয়। জানালার কাচ নামিয়ে ওদের সাথে কথা বলতে থাকে। কে আপনারা, আর এত রাতে এখানে কি করছেন? আমার নাম বিক্রম সিং,
আর আমার স্ত্রী কণিকা। আপনি আমাদের ওই সামনের গ্রামটাতে একটু ছেড়ে দেবেন প্লিজ। শরৎ ওদের দুজনকে ভালো করে দেখে। লোকটার বউয়ের ঘুমটা দেওয়া ছিল। ছাড়ো শরৎ, না করে দাও। রাধিকা কিসব বলছো? এত রাতে নিশ্চয়ই বিপদে পড়েই দাঁড়িয়ে আছে। তুমি তুমি আমার কথা কেন শুনছো না? শরৎ কিছুতেই রাধিকার কথা শুনল না। ঠিক আছে ঠিক আছে, আপনারা বসুন, আমি আপনাদেরকে সামনের গ্রামে ছেড়ে দেবো। ওরা দুজনে গাড়ির পিছনের সিটে বসে। রাধিকা খুবই চিন্তিত হয়েছিল আর শরৎ ওদের সাথে কথা বলতে শুরু করলো। আচ্ছা, এত রাতে আপনারা এখানে কি করছিলেন? সকালেও তো যেতে পারতেন। আসলে আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই আমরা এখানেই দাঁড়িয়েছিলাম। অ্যাক্সিডেন্ট কখন হলো আর কিভাবেই বা হলো? তা সামনের একটা মোড় পড়বে, ওখানেই আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা ট্রাক ধাক্কা মেরে যায়। আচ্ছা, তাহলে আপনারা এখানে এলেন কি করে? এখানে তো কোনো গাড়িও দেখতে পাচ্ছি না। আর কতক্ষণ হয়েছিল এই অ্যাক্সিডেন্টটা? হ্যাঁ, গাড়িটা পুলিশ নিয়ে গেছে। পুলিশ নিয়ে গেছে? আর এত তাড়াতাড়ি কি করে নিয়ে গেল? অ্যাক্সিডেন্টই বা কতক্ষণ আগে হয়েছিল? 10 বছর আগে। 10 বছর আগে শুনেই শরদের গাড়ির ব্যালেন্স নষ্ট হয়ে যায়। ও চমকে যায়। ও পিছনে তাকাতেই দুটো ভৌতিক চেহারা দেখতে পায়। রাধিকাও চিৎকার করতে শুরু করে, আমি বলেছিলাম না, আমি বলেছিলাম ওদের লিফট দিও না। রাধিকা, খাবিও না। তা কি আর করব? শরৎ গাড়ির আয়নায় দেখে ওদের চেহারা পুরো পাল্টে গেছে আর দুজনে জোরে জোরে হাসতে থাকে। কি চাও তোমরা? আমরা তো তোমাদের কোনো ক্ষতি করিনি। তখনই সামনের রাস্তার মোড়ে শরৎ দেখে রক্তাক্ত অবস্থায় বিক্রম আর কণিকা দাঁড়িয়ে আছে। ওরা চিৎকার করছে, সাহায্য চাইছে। কণিকা গর্ভবতী আর ওরা জানালার কাছে এসে জোরে জোরে ধাক্কা দিতে থাকে। ছাড়ো ছাড়ো ছাড়ো, সরে যাও। সরে যাব কি করে? তখন আমরা সদ্য বিবাহিত। কিন্তু কিন্তু এত বড় হাইওয়েতে কেউ আমাদের সাহায্য করেনি। আমাদের উপর কিসের প্রতিশোধ নিচ্ছ? হ্যাঁ, আমরা তো আপনাদের সাহায্য করেছি। তখনই পিছন থেকে কণিকা রাধিকার গলা টিপে ধরে। চুপ কর, তোদের মতোই কেউ আমাদের অ্যাক্সিডেন্ট করে চলে গিয়েছিল, কিন্তু আমাদের কেউ সাহায্য করেনি। আমার গলা ছাড়ো, ছাড়ো আমার গলা, বাঁচাও, বাঁচাও আমাকে। শরৎ খুব জোরে জোরে গাড়ি চালাতে থাকে। সামনে রাস্তায় একটা মোড় আসে। শরৎ আর রাধিকা নিজেদের বাঁচানোর চেষ্টা করতে থাকে, কিন্তু কণিকা আর বিক্রম ওদের গলাতে আঘাত করতে করতে ওদের মেরে ফেলে। অনেক দিন পর কেউ জালে জড়িয়েছে। তোকে আমরা ছাড়বো না, আমি তো রক্ত খেয়ে আবার বেঁচে উঠবো। শরৎ আর রাধিকা ছটপট করতে করতে মারা যায়। কিছুদিন পর আরেকটা গাড়ি ওখান থেকে যাচ্ছিল আর দুজন সেই রাস্তায় দাঁড়িয়ে লিফট চাইছিল। আর দেখা যায় যারা লিফট চাইছিল তারা শরৎ আর রাধিকা।